আমাদের পূর্বপুরুষেরা যেটা করে এসেছে আমাদেরও সেটাই করতে হবে। এই অন্ধবিশ্বাস আজকের দিনে এসেও আমাদের অনেকের মধ্যেই রয়েছে। আর সেটা যদি হয় ধর্মের নামে বা স্রষ্টাকে খুশি করার জন্য, তাহলে তো কথাই নেই। এমনই এক অন্ধবিশ্বাসের বিপক্ষে কথা বলা এক সাংবাদিকের উপর মামলা করে হেরে যাওয়া 1862 সালের বোম্বের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এক্সপ্লেন করা মুভি মহারাজ। অন্ধবিশ্বাস যে এমনও হতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তা আপনার বিশ্বাসের বাইরে। স্রষ্টাকে খুশি করার নামে যুবতী মেয়েদেরকে নিজের লালসার শিকার বানানো হতো, আর সকলে তা খুশি মনে মেনেও নিত। স্বামীর পূর্বে মহারাজের অধিকার, এমনই গভীরতা ছিল সেই অন্ধবিশ্বাসের। সালটা 1832। জন্ম হয় কারসান নামের এক বালকের, যে ছিল কৌতূহলী এক স্বাধীন চিন্তার অধিকারী, যে সবসময় প্রশ্ন করতেই থাকে, এটা কেন হলো, ওটা কেন হলো। 10 বছর বয়সে তার মায়ের মৃত্যুর পর তার মামা তাকে বোম্বেতে নিয়ে আসে, আর সেখানেই সে বড় হয়। সময়ের সাথে সাথে সে প্রগতিশীল চিন্তাবিদ ও সমাজ সংস্কারক হিসেবে পরিচিতি লাভ করে। বোম্বেতে ছিল 7টি হাভেলি। হাভেলি অর্থ মন্দির বা পবিত্র স্থান। 7টি হাভেলিতে ছিল 7 জন মহারাজ। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিল যে মহারাজ, যার সামনে অন্য মহারাজেরাও সত্যকে সত্য বলতে পারত না। তার প্রতি মানুষের ছিল ভয়ানক অন্ধবিশ্বাস। মানুষ আর স্রষ্টার মধ্যে সাক্ষাতের জন্য তাকে সেতুবন্ধন মনে করা হতো। সে অখুশি হলে স্রষ্টাও অখুশি হবে, তাই তাকে খুশি রাখতে হবে, তা না হলে স্রষ্টা তাদের পাপ দিবে আর তারা নরকে যাবে। এমনই বিশ্বাস ছিল সবার মনে। কারসানের বিয়ে ঠিক হয়ে আছে কিশোরী নামের এক মেয়ের সাথে। সে আর তার পরিবারও এসব বিশ্বাস করত। একদিন হোলি অনুষ্ঠানের পর যে মহারাজ কিশোরীকে নির্বাচন করে তার চরণ সেবার জন্য। কিশোরীর মা তাকে হাভেলিতে নিয়ে যায় আর বলে, মহারাজ যা বলে কিশোরী যেন তাই করে, কোনোভাবেই যেন অসন্তুষ্ট না হয়। কিশোরীও তাই করে। যে এর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, আর এতে যেকে খুশি করার চেষ্টা করে। এটাই হচ্ছে চরণ সেবা। আর এই চরণ সেবা দেখার ব্যবস্থাও রয়েছে। মানুষ চাইলে টাকা প্রদানের মাধ্যমে এই চরণ সেবা দেখতেও পারে। কারসান কিশোরীকে খুঁজতে আসলে তাকেও সেটা দেখার জন্য উপরে যেতে বলা হয়। কারসান এই সব দেখে চিৎকার করে কিশোরীকে ডাকে আর সেখানে যায়। সেখানে গিয়ে কিশোরীকে বলে, চরণ সেবার নামে এই সব কী করছো, চলো বাড়ি চলো। যে বলে, তোমার চরণ সেবায় ভক্তি নেই, স্রষ্টা তোমায় পাপ দিবেন। কারসান বলে, চরণ সেবার নামে পাপ তো আপনি করছেন। যে বলে, কিশোরী তুমি চাইলে যেতে পারো। কিশোরী কারসানকে বলে, তুমি যাও, আমি কাজ শেষ হলে চলে আসব। কারসানকে বাধ্য হয়ে চলে আসতে হয়। কয়েকদিন পর কিশোরী কারসানের সাথে দেখা করতে যায়। কারসান কথা বলতে না চাইলে কিশোরী বলে, তুমি কেন এত রাগ করছো, এটা তো স্রষ্টাকে খুশি করার সেবা মাত্র, আমি তো ভুল কিছু করিনি। কারসান বলে, ঠিক ভুল বোঝার জন্য বুদ্ধি থাকতে হয়, অন্ধবিশ্বাস নয়। কিশোরী বলে, এই কাজে আমি প্রথম বা শেষ মেয়ে নই। এমনকি তোমার মা বেঁচে থাকলে সেও তোমার বোনকে নিয়ে খুশি খুশি সেখানে যেত। কারসান রেগে কিশোরীকে চর মারতে গিয়েও মারে না, তাকে বলে দেয়, আমাদের বিয়েটা হচ্ছে না, আমাদের সম্পর্কটা এখানেই শেষ। এরপর কিশোরী এর কাছে যায় আর তাকে এসব জানায়। যে বলে, স্রষ্টা অবশ্যই কারসানকে পাপ দেবে, আর তুমি আজ থেকে আমার প্রিয় হয়ে গেলে বলে আবার তারা শারীরিক সম্পর্ক করে। পরে কিশোরী যেকে পাশে না দেখে তাকে খুঁজতে গিয়ে এক কক্ষের সামনে গেলে সে দরজার বাইরে থেকে শুনতে পায় যে কাউকে বলছে, সেবা তিনভাবে করা যায়, ভক্তি দিয়ে, শরীর দিয়ে আর সম্পদ দিয়ে। তুমি কি আমার প্রিয় হবে বলে তার সাথেও শারীরিক সম্পর্ক করতে গেলে কিশোরী ভিতরে ঢুকে দেখে এটা তারই বোন। কিশোরী তার বোনকে সেখান থেকে বের করে দিয়ে যেকে বলে, আপনি বিশ্বাসের নামে মেয়েদের ভোগ করেন, আমি আপনাকে প্রভু মানতাম, আপনি তো একজন সাধারণ মানুষ যে মানুষকে মিথ্যে বলে, ঠকায়। বলে কিশোরী তার বোনকে টানতে টানতে বাড়ি নিয়ে আসলে তার বোন বলে, তুমি যখন চরণ সেবার জন্য গিয়েছিলে তখন তো তুমি সহ পরিবারের সবাই খুশি ছিল, তাহলে আমার বেলায় কি হলো। কিশোরী বলে, তুমি এটা এখন বুঝবে না, যে একজন ভণ্ড প্রতারক। কারসান আমাকে বুঝিয়েছিল, কিন্তু আমি শুনিনি, তাই সে আমাদের সম্পর্কটা ভেঙে দিয়েছে। শুনে তার বোন বলে, মন খারাপ করো না, বলে ওড়নায় গিট দিতে দিতে বলে,
ছোটবেলায় আমাদের কারো সাথে কিছু হলে মা এমন করে গেট দিতেন, আর সব ঠিক হয়ে গেলে সেই গেট খুলতেন। তুমিও কারসান ভাই মাপ করলে এই গেট খুলবে। কিশোরীর সাথে বিয়ে ভেঙে দেওয়ার জন্য কারসানের মামা রেগে কারসানকে বলতে থাকে, কি শুরু করেছো তুমি? কেন কিশোরীকে বিয়ে করবে না? কি দোষ করেছে সে? আমিও তো তোমার মামিকে নিয়ে যে এর কাছে গিয়েছিলাম। এটা শুনে কারসান বলে, এজন্য আপনার লজ্জা হওয়া উচিত। আর আপনি খুশি হচ্ছেন? আমি আপনার মতো পারবো না। এটা শুনে তারা কারসানকে বাড়ি থেকে বের করে দেয়। কারসান বাড়ি থেকে চলে যায়, আর যেখানে সে সমাজ সংস্কারের ভাষণ দেয় তার বাইরেই শুয়ে থাকে। দেখা যায় গোকুল দাস আর সোহরাব নামের দুইজন তার কাছে আসে। তারাও ছিল মুক্ত চিন্তার অধিকারী। কারসান তাদের বলে পরিবারের বিশ্বাসের বিপক্ষে কথা বলার জন্য তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারা কারসানকে তাদের সাথে নিয়ে যায়। এদিকে দেখা যায় যে এর স্ত্রী তার কোনো রোগের জন্য তাকে ওষুধ দিচ্ছে, আর জানতে চায় এই কারসানকে। তাকে নিয়ে হাভেলিতে কথা হচ্ছে। যে বলে ও একজন নাস্তিক, ওকে নিয়ে তুমি ভেবো না। তখনই যে এর লোক এসে জানায় সামজি আর কলাপতি নামের দুই ভাই বোন যে এর সাথে দেখা করতে এসেছে। এই লীলাবতী কিছুদিন আগে তার চরণ সেবা করেছিল। কথাটা শুনে যে এর স্ত্রীর মন খারাপ হয়, কারণ সেও এই সব বিষয়গুলো জানতো। যে সেখানে গেলে সামজি বলে যে তার বোনকে গর্ভবতী করেছে, এখন তারা কি করবে? যে বলে তারা যেন হাসপাতালে গিয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, কিন্তু লীলাবতী বলে সে তার বাচ্চা নষ্ট করবে না। যে ঠিক আছে বলে তাকে ঔষধযুক্ত একটি লাড্ডু খাওয়ায়, যাতে তার গর্ভপাত হবে। এরপর কারসান হাভেলির সামনে তাদের অসুস্থ অবস্থায় দেখতে পায়, আর তাদের সাহায্যের জন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে গেলে ফিরে এসে দেখে সেখানে তারা নেই। সেখানে কারসান অন্য একজন বৃদ্ধ মহারাজকে দেখতে পায়, আর তার কাছে জানতে চায় এখানে আসলে হচ্ছেটা কি। বৃদ্ধ মহারাজ কারসানকে যে সম্পর্কে সব জানালে কারসান বলে, আপনারা কিছু বলছেন না কেন? বৃদ্ধ মহারাজ বলে যে হচ্ছে হাভেলির মুখ্য মহারাজ, তার জন্যই হাভেলিতে সম্পদ আসে। তার বিপক্ষে কথা বলার সাহস অন্য কোনো মহারাজের নেই। তুমি চাইলে সেটা করতে পারো, এই সব কিছুর বিপক্ষে লড়াই করতে পারো। কারসান বলে, আমি কোনো যোদ্ধা নই, আমি কিভাবে লড়াই করব? বৃদ্ধ মহারাজ বলে, জন্মে যোদ্ধা নও, কর্মে হও। তুমি তো সমাজ সংস্কার, বিধবা বিবাহ নিয়ে লিখছই, এসব নিয়েও লিখো। এরপর কারসান নারজির কাছে আসে, যার থেকে সে সমাজকে বদলানোর প্রতি ইন্সপায়ার হয়। সেখানে এসে কারসান নারজিকে বলে এই সবের বিপক্ষে সে লিখবে, এটা খুবই দরকার। আসলে নারজির একটি পত্রিকা অফিস রয়েছে, আর সেখানেই কারসান সমাজ বদলানোর প্রতিবেদন লিখে। নারজি বলে, যেখানে অন্য মহারাজারা পর্যন্ত কথা বলে না, সেখানে তুমি আমি কি করতে পারি? তার চেয়ে তুমি দেশ পরিবর্তনে মন দাও। কারসান বলে, তাহলে ঘর পরিবর্তন কে করবে? নারজি বলে, ঠিক আছে, চলো ঘর থেকেই শুরু করো। একজন সংস্কারকের প্রথম কাজ মানুষকে ঠিক ভুল বুঝতে শেখানো, তারপর তাকে ক্ষমা করা, আর 3 নাম্বার তাকে সমাজে ফিরিয়ে আনা। তুমি কিশোরীকে ভুলটা ধরিয়ে দিয়েছ, কিন্তু তাকে ক্ষমাও করনি, আর নিজের জীবনে ফিরিয়েও নাওনি। এরপর কারসান কিশোরীকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই কারসানকে কেউ ডাকতে আসলে তার সাথে গিয়ে সে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পায় কিশোরী কুয়ায় লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে খুব কষ্ট পেয়ে চলে আসতে দিলে কিশোরীর ছোট বোন তাকে একটি চিঠি দেয়, যা কিশোরী কারসানকে লিখেছে। চিঠিতে কিশোরী লিখেছে, কারসান, তুমি আমাকে বুঝিয়েছিলে, কিন্তু আমি শুনিনি। তুমিই ঠিক ছিলে। তুমি যদি যে এর কর্মকাণ্ড মানুষের কাছে প্রকাশ করো, তাহলে আমার আত্মা শান্তি পাবে। এটা পড়ে রাগে ক্ষুব্ধ হয়ে কারসান যে এর কাছে যায় আর বলে, যদি আপনার স্ত্রী মেয়ের সাথেও এমন চরণ সেবা হতো, তাহলে আপনি কি করতেন? যে চিৎকার করে বলে, তোমার সাহস হয় কি করে? তুমি আমার স্ত্রী মেয়েকে নিয়ে কথা বলো? কারসান বলে, কেন? আপনার স্ত্রী মেয়ের সাথে হলে সেটা পাপ, আর অন্য মেয়েদের সাথে হলে সেটা পাপ নয়। আমি আপনাকে মানুষের সামনে প্রকাশ করব, আমি আপনাকে নিয়ে লিখব, আপনার অন্যায় সম্পর্কে আমি মানুষকে জানাবো। বলে সে চলে যায়, আর পরের দিন যে এর বিপক্ষে প্রতিবেদন লিখে নারজিকে দিয়ে তার পত্রিকায় ছাপাতে বললে নারজি বলে, তার পত্রিকায় এটি ছাপানো যাবে না, মহারাজের ভক্তরা এটি মানবে না।
তখনই কারসান তার নিজের পত্রিকা অফিস খোলার সিদ্ধান্ত নেয়, আর সেখানকার সবাই তাকে সমর্থন করে আর সাহায্যও করে। তার পত্রিকা অফিসের নাম দেয় সত্যপ্রকাশ। তার বেদবা খালা তাকে এর জন্য পত্র লিখে শুভেচ্ছা জানায়। এরপর কারসান কিশোরীর বোনের সাথে দেখা করলে কিশোরীর বোন সেই ওড়নার গেট খুলতে নেয়, যেহেতু কারসান কিশোরীকে ক্ষমা করেছে আর যে এর বিপক্ষে লড়াই করছে। কিন্তু কারসান সেটা খুলতে মানা করে আর বলে, যেদিন যে তার অন্যায়ের শাস্তি পাবে সেদিন যেন এই গিট খোলা হয়। এরপর কারসান তার এক নানুভাইকে দিয়ে পত্রিকা বাইরের শহরে পাঠানোর সময় যে এর লোক সেগুলো হাভেলিতে নিয়ে আসে আর জ্বালিয়ে দেয়। এক মহারাজ এসে যে এর কাছে জানতে চায় এখানে কি হচ্ছে। যে কোনো উত্তর না দিলে সেই মহারাজ একটি পত্রিকা পড়ে আর বলে, এটা আরও বাড়ার আগে যে এর উচিত হবে ক্ষমা চেয়ে নেওয়া, নইলে আজ যারা ভক্তি করছে কাল তারাই প্রশ্ন করবে। যে হাভেলির প্রধান পণ্ডিতকে বলে, কাল থেকে হাভেলির সব দরজা বন্ধ থাকবে, কেউ ভিতর থেকে বাইরে যাবে না আর কেউ বাইরে থেকে ভিতরে আসবে না। সে আরও বলে, কারসান ক্ষমা না চাওয়া পর্যন্ত হাভেলির দরজা খুলবে না। সেই মহারাজ বলে, আপনি কি জানেন না ভক্তরা হাভেলিতে প্রার্থনা না করে সকালের উপোস ভাঙে না? যে বলে, জানি বলেই তো এটা করছি। ভক্তরাই কারসানকে দিয়ে ক্ষমা চাওয়াবে। কারসান ক্ষমা না চাইলে হাভেলির দরজা খুলবে না, এই কথাটি হাভেলির দরজার সামনে বোর্ডে লিখে দেওয়া হয়। পরের দিন ভক্তরা এটা দেখে সবাই ক্ষমা চাইতে বলার জন্য কারসানের কাছে যেতে নিলে কারসান তাদের ধর্মের এক দেবতার পোর্ট্রেট নিয়ে আসে এবং সেটা একটি বটগাছের নিচে রাখে আর সবার উদ্দেশ্যে বলতে থাকে, আপনারা কোথাও ঘুরতে গেলে প্রার্থনা না করে উপোস ভাঙেন না? তাহলে কি আপনারা মরে যান? আর তার বিরুদ্ধে কথা আমি বলেছি, তাহলে দরজা আমার জন্য বন্ধ করা হোক, আপনাদের জন্য কেন? আসলে আপনাদের হাভেলির যতটা প্রয়োজন তার চেয়ে বেশি হাভেলির আপনাদের প্রয়োজন। আপনাদের দান দিয়েই তাদের সম্পদ বাড়ে। আপনাদের ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাসকে পুঁজি করে সে তার রাজত্ব চালিয়ে যাচ্ছে। আমাদের বিশ্বাস করানো হয় ঈশ্বর সব জায়গায় থাকে। এরপর পোর্ট্রেট দেখিয়ে বলে, তাহলে একে দর্শন করে উপোস ভাঙা যাবে না কেন? এর মধ্যে একটি মেয়ে সিটি বাজিয়ে সামনে আসে আর বলে, এতদিনে কেউ সত্য কথা বলেছে। আমার তো খুব ক্ষুধা লেগেছে, আমি তো একে দর্শন করেই খাবো, তোমরাও চাইলে খেতে পারো। তখনই সেই বৃদ্ধ মহারাজ পূজার থালা হাতে আসে আর বলে, যেহেতু তুমি এর উদ্বোধন করলে তাহলে আজকের আরতি তুমিই করো। তারপর কারসান আরতি করে আর সবাই সেখানে প্রার্থনা করে সেদিনের উপোস ভাঙে। আর এই সব যে হাভেলি থেকে দেখে। এরপর সেদিনের ওই মেয়েটি কারসানের অফিসে আসে আর বলে, আমি বিরাজ, ওই যে ওই দিন হাভেলির সামনে সিটি বাজালাম। তখন গোকুলদাস কারসান তাকে চিনতে পারে। বিরাজ বলে, সে কাজের জন্য এসেছে, কারসান কি এখানে তাকে কোনো কাজ দিবে? কারসান বলে, কাজ তো দিবে, কিন্তু কোনো পয়সা দিবে না। বিরাজ তাতেই রাজি হয়। এরপর যে এর খাস লোক তার কাছে জানতে চায়, ঈশ্বর দর্শন তো বাইরেই হচ্ছে, তাহলে কি আপনি হাভেলির দরজা খুলে দিবেন? যে বলে, কারসান হাত জোর করে মাফ চাইলেই কেবল এই দরজা খোলা হবে। লোকটি বলে, আর না চাইলে? যে বলে, ওর বাপ মাফ চাইবে। এরপরেই দেখা যায় কারসানের বাবাকে যে ডেকেছে আর বলছে, তোমার ছেলে সত্যপ্রকাশের মাধ্যমে হাভেলির বিপক্ষে লিখছে, এতে মানুষের মনে হাভেলি নিয়ে প্রশ্নের তৈরি হচ্ছে আর হাভেলির ঐতিহ্য নষ্ট হচ্ছে। তোমার ছেলেকে বলো হাত জোর করে মাফ চাইতে, নইলে তোমাদের হাভেলির অভিশাপ লাগবে। পরের দিন কারসানের বাবা সত্যপ্রকাশ অফিসে আসে আর কারসানকে একটি কাগজ দিয়ে বলে, এটা সত্যপ্রকাশে ছাপিয়ে দিও। কারসান সেটা পড়ে। সেখানে লেখা ছিল, আজ থেকে কারসান আমার ছেলে নয়, আমি তাকে আমার সম্পত্তি এবং আমার সমস্ত অধিকার থেকে ত্যায্য করছি। আপনারা মনে রাখবেন, এমনকি সে আমার অন্তিম সংস্কারেও অংশ নিতে পারবে না। এটা পড়ে কারসান বলে, হাতের লেখা তো তোমারই, কিন্তু কথাগুলো কেমন যে এর মতো লাগছে। তার বাবা বলে, ঘর থেকে তো বের হয়েছ, এবার এই শহর থেকে বের হতে না চাইলে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। কারসান কাগজটি বিরাজকে দেয় আর বলে, কালকের পত্রিকায় এটি ছাপিয়ে দিও। এরপর কারসান মন খারাপ করে এক জায়গায় দাঁড়িয়েছিল। বিরাজ সেখানে এসে বলে, কি ভাবছো? কারসান বলে, একে একে সব আপনজনেরা আমায় ছেড়ে যাচ্ছে, নিজেকে কেমন হতাশ লাগছে। বিরাজ বলে,
তুমি হতাশ হলে তোমাকে ঘিরে যারা স্বপ্ন দেখছে তারাও হতাশ হবে। প্রথম যেদিন তোমার ভাষণ শুনেছিলাম সেদিনই ঠিক করে নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ কি হ্যাঁ? কারসান বলে, না। বিরাজ বলে, না তো অপশনে ছিল না। আচ্ছা কেন করবে না অন্তত সেটা তো বলো। কারসান বলে, আমাকে লক্ষ্যভ্রষ্ট করার সকল গুণ তোমার মধ্যে রয়েছে, কিন্তু আমি লক্ষ্যভ্রষ্ট হতে চাই না বলে সে চলে যায়। আর বিরাজ বলে, এ আমার প্রশংসা করলো নাকি অপমান? এরপর বিরাজ কারসানকে ডেকে বলে, আমি অপেক্ষা করব। এরপর কারসানরা তাদের পত্রিকাগুলো সবজির গাড়িতে মালগাড়িতে অন্য রাস্তায় পাঠায়, আর নানুবাইকে অন্য জিনিস দিয়ে সেই রাস্তায় পাঠায় যে রাস্তায় যে এর লোকেরা অপেক্ষা করছিল। কিন্তু তারা আজকে নানুবাইয়ের গাড়িতে কিছুই পায় না। আর এভাবেই কারসানের পত্রিকা শহরের বাইরে পৌঁছে যায়, আর তার একটি কপি যে এর বাড়িতেও পৌঁছে। লোকেরা সেগুলো পড়ে আর তাদের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যে এর চরণ সেবার জন্য আর কেউ রাজি হয় না। যে এর লোক বলে, এভাবে চলতে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে, আমরা কারসানের সব বন্ধ করে দেই। যে বলে, আমরা ওর কাজ বন্ধ করলে মানুষ ওকেই বিশ্বাস করবে। এরপর সোরাব একটি নোটিশ পড়ে, যেটা ছিল যে এর পক্ষ থেকে কারসানের নামে 50,000 টাকার মানহানির মামলা। কারসান বলে, আমার সব বিক্রি করলেও 5,000 টাকার বেশি হবে না, তাহলে আমি ভয় পাবো কেন? সোরাব বলে, তাহলে তোমাকে জেলে যেতে হবে। কারসান বলে, আমি জেলে বসেই লিখব। কোথা থেকে লিখছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি লিখছি। তখনই গোকুলদাস কয়েকজন লোক নিয়ে আসে আর বলে, এরা যে এর বিপক্ষে সাক্ষী দেবে। কারসানরা খুশি হয়। এরপর হাভেলির দরজা খুলে দেওয়া হয়, আর সব জনসাধারণের সাথে কারসান আর বিরাজও সেখানে যায়। যে বলে, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। যে এর লোক কারসানকে পানি দেয় আর বলে, এটা দিয়ে যে এর চরণ ধুইয়ে তার কাছে ক্ষমা চাইতে আর এই কাহিনী শেষ করতে। কারসান সেই পানি নেয় আর সেখানে থাকা এক বৃদ্ধ মহারাজের পা ধুইয়ে দেয় আর যে বলে, আমি এখানে ক্ষমা চাইতে আসিনি, আপনার নোটিশের জবাব দিতে এসেছি। এরপর সব মহারাজেরা বসে কথা বলে। যে বলে, আপনারা কি চান? একজন মহারাজ বলে, মহারাজ হয়ে কোর্টে যাবার চেয়ে বাইরেই মিটিয়ে নেওয়া ভালো হবে। যে বলে, আমি আদালতে যাব আর ওকে শিক্ষা দেব, যেন আর কোনো দিন কেউ হাভেলের দিকে আঙুল তুলতে না পারে। গোকুলদাস এসে কারসানকে বলে, যে এর বিপক্ষে যারা সাক্ষী ছিল তারা কেউ গায়েব হয়ে গেছে, আবার কেউ সাক্ষী দিবে না বলে মত পাল্টেছে, কারণ যে তাদের ভয় দেখিয়েছে। এরপর বিরাজ সেখানে এসে কারসানকে ডেকে নিয়ে যায়, আর তারা দেখে এলাকার লোকেরা তার পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। কারসান সেখানেই বসে বলে, আমি যাদের জন্য লড়াই করছি তারাই আমার শত্রু, আমি কাদের জন্য লড়ব? বিরাজ তার পাশে বসে বলে, ওই সব মেয়েদের জন্য যারা সব হারিয়েও বুঝতে পারে না তারা কী হারিয়েছে। 16 বছর বয়সে আমার বাবা মা আমাকেও চরণ সেবার জন্য পাঠিয়েছিল, যখন আমি এই সবের কিছুই বুঝতাম না। কিন্তু এটা বুঝেছিলাম ওখানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, তাই আমি দৌড়ে চলে এসেছিলাম, যা সব মেয়েরা করে না। তাই তাদের অবস্থা হয় কিশোরীর মতো। তুমি তাদের জন্য লড়বে, আর এটা তোমার দায়িত্ব। তখন কেউ একজন কারসানকে বলে, যে এর স্ত্রী গোকুল দাসের বাড়ি অপেক্ষা করছে আর তোমাকে সেখানে যেতে বলেছে। কারসান সেখানে গেলে যে এর স্ত্রী বলে, আমি সব শুনেছি, দরজার বাইরে এসে সাক্ষী তো দিতে পারবো না, কিন্তু এখানে গেলে তুমি তোমার সাক্ষী পেয়ে যাবে, বলে একটি কাগজ দেয় আর সে চলে যায়। ভিরাজ আর কারসান সেখানে গিয়ে শ্যামজি আর লীলাবতীকে দেখতে পায়। কারসান জানতে চায় তারা এখানে কিভাবে। কারসান তাদের সাহায্য করতে চেয়েছিল, কিন্তু পরে আর তাদের খুঁজে পায়নি। শ্যামজি বলে, সেদিন যে এর স্ত্রী বমি করিয়ে লীলাবতীকে গর্ভপাতের হাত থেকে রক্ষা করে, আর সেই তাদের বাচ্চা জন্মানোর আগ পর্যন্ত এখানে থাকতে বলে। তারা সাক্ষী দিবে কিনা জানতে চাইলে শ্যামজি বলে, অবশ্যই তারা সাক্ষী দেবে। তখন কারসানরা শ্যামজি আর লীলাবতীকে ঝুপড়ির ভিতরে মালগাড়িতে পাঠিয়ে দেয়। এরপর যে কারসানকে ডেকে আনে আর বলে, 3টি শর্তে আমি মামলা তুলে নিতে পারি। 1, আমার কাছে ক্ষমা চাও। 2, আমার কাছে ক্ষমা চাও। আর 3, আমার কাছে ক্ষমা চাও। কারসান বলে, ক্ষমা তো একবারই চাওয়া হবে, আর সেটা আদালত সিদ্ধান্ত নেবে ক্ষমা কে চাইবে। এই বলে কারসান চলে যেতে নিলে যে বলে,
যাওয়ার আগে প্রসাদ তো খেয়ে যাও বলে লীলাবতীর নাম ধরে ডাকলে দেখা যায় যে এর লোক তার হাত ধরে নিয়ে আসে। যে বলে, বাচ্চার বাবার একটা নাম দরকার ছিল, তাই আমি তার ব্যবস্থা করেছি। মানে লীলাবতীকে ওই লোকের সাথে বিয়ে দিয়েছে। আর ধারণা করা হয় শ্যামজিকে মেরে ফেলেছে। যে আরও বলে, যার যা ওষুধ তাকে তাই দিতে হয়। ঠিক আছে, কোর্টেই চেয়েও ক্ষমা। 50,000 দেওয়ার পর। এরপর দেখা যায় হাজার হাজার লোক আদালতের সামনে অপেক্ষারত। যে যখন তার গাড়ি থেকে নামে তখন তার ভক্তরা মাটিতে শুয়ে তাদের হাত পেতে দেয়, আর যে সেই হাতের উপর পা রেখে ভিতরে প্রবেশ করে। কারসানের উকিল যে কে উইটনেস বক্সে যেতে বললে যে বলে সে কোথাও যাবে না, যা প্রশ্ন করার সেখানেই যেন করা হয়। জাজেরাও তাকে সম্মতি জানায়। এরপর সত্য বলার জন্য গীতায় হাত রাখতে বললে যে বলে, মহারাজদের সত্য বলতে হয় না, তারা যেটা বলে সেটাই সত্য হয়ে যায়। এরপর গীতায় হাত রেখে শপথের কথা বললে যে বলে, মহারাজদের শপথ নিতে হয় না, মহারাজদের নামে লোকেরা শপথ নেয়। মানে সব কিছুতেই সে তার ক্ষমতার জাহির করছে। বিচার কাজ শুরু হলে সাক্ষী হিসেবে ডাকা হয় যে এর পার্সোনাল ডাক্তার রামকৃষ্ণকে। রামকৃষ্ণ বলে সে যে এর সিফিলিস রোগের চিকিৎসা করেছে। এটি একটি গোপন রোগ যা একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক তৈরির কারণে হয়। যে এর উকিল এটাকে অন্য রোগ বলে চালিয়ে দেয়। এরপর ডাকা হয় যে এর ওই লোককে যে লীলাবতীকে বিয়ে করেছিল। কারসানের উকিল তার কাছে জানতে চায় লীলাবতীকে তার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে কিনা। সে বলে না। সে আরও বলে 8 মাস আগে তাদের বিয়ে হয়, আর ওই বাচ্চার বাবা সে নিজেই। কারসানের উকিল বলে, মিথ্যা কথা, ওই বাচ্চার বাবা যে মহারাজ। লীলাবতী সাক্ষী দিতে চেয়েছিল বলে তাকে এর সাথে জোর করে বিয়ে দেওয়া হয়। যে তখন উকিলকে ডেকে বলে, আমার ভক্তরা যদি কোর্টে এসে রক্তপাত ঘটায় তার দায়ভার কি আপনি নেবেন? মানে সে ভয় দেখাচ্ছে। তখন উকিল ওই লোককে আর কোনো প্রশ্ন না করে কাঠগড়ায় কারসানকে ডাকে। যে এর উকিল কারসানকে বলে, আপনি কি চরণ সেবা করতে দেখেছেন? কারসান হাঁ বলে আর কিশোরের কথা জানায়। সে আরও বলে, সেটা টাকা দিয়ে সবার দেখার ব্যবস্থা রয়েছে। যে বলে, এটা হাভেলির পুরনো প্রথা। কারসান বলে, প্রথা পুরনো না নতুন সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে সেটা ঠিক না ভুল। উকিল জানতে চায় যে কি জোর করেছিল? কারসান না বলে। তখন উকিল মাই লর্ড বলে কারসানকে দেখিয়ে বলে, তখন কিশোরীর সাথে বিয়ে ভেঙে দেয় আর কিশোরী আত্মহত্যা করে। আর এই জন্য সত্যপ্রকাশ নামে পত্রিকা অফিস খুলে যে এর নামে উল্টাপাল্টা লেখে তার মানহানির চেষ্টা করে। সুতরাং যে 50,000 টাকার মামলা করেছে তা তাকে বুঝিয়ে দেয়া হোক, কারণ এটা পুরোটাই ব্যক্তিগতভাবে সে একা করেছে, তার সাথে আর কেউ নেই। কারসান বলে, এটা মোটেই ব্যক্তিগত নয়, এটা ওই সব মেয়েদের জন্য যাদের সাথে এটা ঘটেছে, তাই তাদের জন্য আমি লড়ব, কেউ আমার পাশে থাকুক আর নাই থাকুক। তখন কারসানের বিধবা খালা এসে বলে, আমি আছি, আমি সাক্ষী দেব। এরপর একে একে 32 জন মহিলা আর তাদের ঘরের পুরুষরা যে এর বিপক্ষে সাক্ষী দেয়, আর যে হেরে যায় তার নামে ফৌজদারি মামলার আদেশ হয়। সে বাইরে এসে আগের মতোই পা বাড়িয়ে দেয়, কিন্তু কেউ আর তার পা রাখার জন্য নিজেদের হাত বাড়িয়ে দেয় না, বরং সবাই তার দিকে আক্রোশের দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়, আর সবাই কারসানকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। এখানেই মুভিটি শেষ করা হয়। তো কেমন লাগলো মুভিটি? ভালো অথবা খারাপ যাই লাগুক জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার সুযোগ করে দিবেন। ফিরে আসবো ফিল্ম স্টোরিতে নতুন অথবা পুরনো আপনাদের পছন্দের কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।